স্বাগতম সবাইকে চিক চ্যাটের আমাদের প্রথম সিজনের প্রথম এপিসোডে। আজকে আমাদের যিনি গেস্ট, আমাদের এনআইডির একজন প্রাক্তন শিক্ষার্থী, যিনি তার স্বকীয়তায় নিজের একটি জায়গা তৈরি করেছে ইন্ডাস্ট্রিতে। সো আমরা তার গল্পটা শুনবো, কিন্তু তার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বলে নিই যে আমরা এই চিক চ্যাটস যে পডকাস্টটা শুরু করেছি, এটার মেইন পারপাসটা আসলে কি। আউট অফ দ্য ব্লু আমাদের এই আইডিয়াটা আসলে আসে যে অ্যাজ এ ইনস্টিটিউট, অ্যাজ এ ফ্যাশন ইনস্টিটিউট অর অ্যাজ এ ডিজাইন ইনস্টিটিউট, টু ডু সামথিং ভেরি মাচ এক্সেপশনাল থিং, যেটা আমাদেরকে পরবর্তীতে হয়তো একটা গাইডলাইন দিবে, একটা ট্র্যাক রেকর্ড দিবে এবং একটা ডাটাও থাকবে আসলে, যে আমাদের এই চিক চ্যাটের মাধ্যমে আমরা আমাদের প্রাক্তন স্টুডেন্টদেরকে একটা ডাটা প্রোফাইল দিতে পারবো, যেটার স্টোরি এটা আমরা আমাদের পরবর্তীতে কারেন্ট এবং ফিউচার যারা স্টুডেন্টস হবে এদেরকে একটা গাইডলাইন দেবে। এবং এটার মেইন পারপাসটা আসলে কি, মেইন পারপাসটা আসলে যারা ইন্ডাস্ট্রিতে অলরেডি সফল এবং যারা ইন্ডাস্ট্রিতে অলরেডি লিড করতেছে, প্রফেশনাল ফিল্ডে অনেক ভালোভাবে কাজ করতেছে, এদের জার্নিটা শোনা, এদের গল্পটা শোনা। আমাদের একটা গ্যাপ সবসময় আমি ফিল করি। আমি পার্সোনালি দীর্ঘদিন প্রায় 17 বছর ধরে আর&ডি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। বাট আসলে আমাদের গল্পটা কি, আমরা কিভাবে 17 বছর এই ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ অলরেডি করে ফেলেছি, এই জিনিসগুলো আসলে আমরা কোনোদিন কাউকে বলি না, বা আমাদের কাছে কোনোদিন কেউ জিজ্ঞাসাও করে না। কিন্তু এটা আসলে জানা উচিত যে আসলে আমাদের জার্নিটা কি এবং হাউ উই সার্ভাইভ, হোয়াট কাইন্ড অফ টেকনিক্স অ্যান্ড হোয়াট কাইন্ড অফ প্রতিকূল পরিবেশ থেকে আমরা আসলে এখান থেকে বের হয়ে এসে একটা জায়গায় আসলে আমরা দাঁড়াই আছি। তো এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের এই পডকাস্টের মেইন কন্টেন্ট, এবং এটা খুবই ক্যাজুয়ালভাবে আমরা শুরু করতেছি। এটার জন্য কোনো প্রফেশনাল অ্যাপ্রোচে আমরা যাচ্ছি না। অ্যান্ড আমাদের যে গেস্ট অ্যান্ড অ্যাজ এ হোস্ট, আমি মোহাম্মদ সামিউল ইসলাম, আমি এই পডকাস্টটা হোস্ট করব, এবং আমাদের যে গেস্ট লাকি আহমেদ, ওনার কাছ থেকে আমরা আসলে জানবো ওনার গল্পটা কি। হাই, আমি লাকি আহমেদ। আমি গ্র্যাজুয়েশন করেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন থেকে। আমি রিসেন্টলি আমার ডিপ্লোমা কোর্স করেছি এখান থেকে, এবং পাশাপাশি আমি আমার ওন ফ্যাশন হাউস একটা লঞ্চ করেছি, এটার নাম লাকিস কাউন্টার। সো আমি খুবই হ্যাপি আজকে এখানে এসে কীভাবে যে প্রেজেন্ট করতে পারছি, এই জন্য থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। আচ্ছা, প্রথমে আসলে আমি জানতে চাই যে আপনার ব্যাকগ্রাউন্ড, মানে আপনি কোত্থেকে আসছেন, ঢাকাতে না ঢাকার বাইরে? আমার জন্ম ঢাকাতেই, আমি মোহাম্মদপুরেই বড় হয়েছি। এনআইডির সাথে আপনার জার্নিটা কিভাবে শুরু? এনআইডির সাথে আমার জার্নিটা হয়েছে লাস্ট 2 ইয়ার্স আগে, এবং সেটা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আচ্ছা, ফেসবুকে আমি জাস্ট দেখেছিলাম, ফ্যামিলিতে জানাতো, কারণ আমার ছোট থেকেই ছিল ফ্যাশন ইন্টারেস্ট ছিল, তো ফ্যামিলি বললো ঠিক আছে। আমি যখন ফেসবুকে দেখেছি তখন আমি ফ্যামিলিকে বললাম, এবং আমার ফ্যামিলি আসলো আমাকে এখানে। তো আপনি এখানে তাহলে ডিপ্লোমাতে ভর্তি হলেন? ডিপ্লোমাতে ভর্তি হলেন, ওকে। দেন আপনাদের ক্লাস শুরু হলো। এটা কোন সালের কথা? এটা হয়েছে 2023-এ। ওকে, সো আপনি তখন কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা নাকি? হ্যাঁ, বিবিএ কমপ্লিট। আপনি কোত্থেকে বিবিএ কমপ্লিট করেছেন? আমি করেছি মহিলা কলেজ থেকে। আচ্ছা, ওকে। সো বিবিএ কমপ্লিট করার পরে আপনার প্যাশন যখন ফ্যাশন ডিজাইনের দিকে আসলো, সো এই জিনিসটাকে আপনার শুরুতে ইজ ইট ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু পারসিউ ইউর ফ্যামিলি, অর ইট ওয়াজ ভেরি স্পন্টেনিয়াস? না, অনেক বেশি কঠিন ছিল তা না, কারণ তারা এবং সবকিছু ছোটখাটো আমার ড্রেস বলেন সবকিছু আমি একটু ডিফারেন্ট ওয়েতে বানাতে পছন্দ করতাম, এবং ছিল ফ্যাশনের প্রতি আর্ট করতাম, ড্রেসগুলো আমি একটু ডিফারেন্ট করে টেলারিং করতাম। যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো তখন আমি বললাম যে না, আমি শিখতে চাই। তারপর এনআইডির সাথে আমার স্টার্টিং জার্নি। Okay, and how was the total journey with NID? For এটা মোটামুটি 1 বছরের জন্য ছিল কোর্সটা? It extended almost 2 years. And how was the journey? Very good. Okay, and how was the learning process? এখানকার ফ্যাকাল্টি, এদের ফ্যাসিলিটিস, নলেজ, how was that? এক কথায় বলবো অসাধারণ, কারণ প্রত্যেকটা ফ্যাকাল্টি খুবই ফ্রেন্ডলি। অ্যাজ এ ফ্রেন্ড আমি বলবো না তারা আমাদের টিচার, আমাদের সাথে তারা টিচাররা লাইক ফ্রেন্ডের মতো আমাদের সাথে
করে, আমাদের ক্লাসগুলো এমন ভাবে করে মনে হয় যে আমরা ক্লাসে আসি। এবং আমার যতটা ধারণা ছিল যে এখানে আসার আগে শুধুমাত্র হয়তো আমি ফ্যাশন ডিজাইনার ড্রেস নিয়ে আমি কিছু শিখতে পারি, বাট অ্যাকচুয়ালি না, আমি এখান থেকে অনেক বেশি কিছু শিখতে পারছি। আমি এর পাশাপাশি অনেক ট্রেনিং যে শুধু ড্রেস তা না, আমি অনেক কিছু শিখতে পারছি। যেমন এক্সাম্পল এটা কি বলা যায়, যেমন সফট স্কিল, কমিউনিকেশন স্কিল, এগুলো তো অনেক বেশি এফেক্ট করে না, এগুলো আপনি লার্নিং এর মধ্যে চলে আসে। দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। সো আপনার দেন আপনি এখান থেকে ডিপ্লোমা কমপ্লিট করার পরে হাউ স্টার্টেড ইউর প্রফেশনাল ক্যারিয়ার? এখান থেকে আমাদের তো ইয়ারলি একটা প্রোগ্রাম হয়, ফ্যাশন নোভা হয়, সেক্ষেত্রে আমি দুইবার পার্টিসিপেট করেছি, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। টিচাররা তো অনেক আমাদের অনেক হেল্প করে, ওইটা করে আমার কনফিডেন্টটা বেড়ে গেছে। টিচাররা আমাদের এখানে যে ফ্যাকাল্টিগুলো আছে তারা অনেক হেল্পফুল, আমাদের সবসময় ইন্সপায়ার করে তোমরা কিছু করো, কমপ্লিট করেছি। তারপরে আমি আমার স্টার্ট করলাম, ফ্যামিলিকে বললাম যে আমার তো মোটামুটি কমপ্লিট, আমি এখন কিছু তখন ফ্যামিলি বললো ঠিক আছে তুমি করতে পারো। তখন আমি আস্তে আস্তে টিচারদের সাজেশন নিয়ে আমি স্টার্ট করেছি। ওকে, সো ইজ ইট difficult like you started with a job or you started with your own brand or business? এটা কেমন ছিল? একদমই ছিল না, একদম ইজি ছিল আমার জন্য, কারণ আমাকে তো টিচার এমন ভাবে গাইডেন্স করেছে বা আমার ফ্যামিলি সাপোর্ট করেছে, তো আমার তো কোনো প্রবলেম হয়নি। সো আপনার কি কোনো ইন্টার্নশিপের কোনো অপশন ছিল অর ইউ ডিড এনি কাইন্ড অফ ইন্টার্নশিপ, এরকম কি কোনো কিছু ছিল নাকি আপনি ডাইরেক্টলি আপনার ব্যবসা শুরু করেছেন? না, আমি অ্যাকচুয়ালি ডাইরেক্টলি করেছি। You started your own business and you started your own brand label. Okay, so ফ্যাশন প্রোডাক্ট ডেভেলপমেন্টের এই কনসেপ্টটা আপনাকে আপনার ক্রিয়েটিভিটিতে কিভাবে হেল্প করছে, এই জার্নিটা, অথবা এটা নিয়ে যদি আপনি দু চারটা কোনো কথা বলেন যেটা স্টুডেন্টদেরকে হেল্প করবে? বিভিন্ন অকেশনালি এবং আমাদের বিভিন্ন থিম ওয়াইজ ফ্যাশন শো, রিসেন্টলি আমি যেটা আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করার মাঝামাঝি আমি যেটা থিম ওয়াইজ যেটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, একটা ছিল জামদানি সাবজেক্ট এবং আরেকটা ছিল মিনা কারাতে। তো সেটার উপরে আমি ফ্যাশন করেছি, আমি ওর ডিজাইন করেছি। আমার টিচারদের অবশ্যই ইন্সপিরেশন ছিল, যারা আমাদের অনেক আইডিয়া দিয়েছে, সেটা ওয়ার্কস করে আমরা ওখান থেকে আমি আসলে অনেক ইন্সপায়ার হয়েছি, প্রোগ্রাম করেছি, করার পর আমার কনফিডেন্টটা বেড়ে গিয়েছে। তারপর মনে হয়েছে কেননা আমি আমার নিজের ডিজাইন নিয়ে কাজ করি, তারপর আমি ইন্সপায়ার হয়ে আমি বাসায় কিছু কাটাকাটি করে ডিজাইন করার, তো এরপরে ভাবলাম যে ঠিক আছে আমি একটা চাইনিজ একটা ফ্যাশন হাউস বা আমার নিজের একটা ওন একটা বিজনেস, তারপরে আমি এইভাবে ইন্সপায়ার হয়ে স্টার্ট করেছি। আচ্ছা, আমি ওই ফ্যাশন থিমটাতে আবার একবার একটু যেতে চাই, যে জামদানি নিয়ে কাজ করছেন। এর আগেও জামদানি নিয়ে আসলে বাংলাদেশে অনেক কাজই হয়েছে, অনেকেই অনেকভাবে ইন্সপিরেশন নিয়ে কাজ করছে। তো আপনার ইন্সপিরেশনের জায়গাটা জামদানি কেন ছিল? হোয়াই ইউ ডিডন্ট পিক দ্য আদার টপিক? আবার ওই মিনা কার্টুনের ক্ষেত্রে আমার সেম কোশ্চেন, যে হোয়াই মিনা কার্টুন বা কার্টুনই কেন? অ্যাকচুয়ালি পুরো থিমটাই ছিল সেটার উপরে, আচ্ছা, গ্রুপ ওয়াইজ ছিল, ইন্ডিভিজুয়ালি, বাট সবারই সেম থিম ছিল, সবাই তার নিজের ডিজাইনটা বের করে। ওকে, সো এই কার্টুনের যে থিমটা ছিল, এখানে মিনা কার্টুনে আসলে কি টাইপের ড্রেস আপনারা ডেভেলপ করেছিলেন ওই সময়টাতে? মিনার ক্যারেক্টার, মিনা কি ধরনের পোশাক, মিনার ভাই ছিল, মিনার একটা পাখি ছিল, তারা কিরকম ড্রেস ওয়ার করতো, তাদের লাইফস্টাইলটা কেমন ছিল, সেটার উপর ক্লিক করে আমাদের সেটাকে কম্বাইন করে আমরা ড্রেস বের করেছি, যে ডিজাইন করেছি, নিজে স্টিচ করেছি, দেন আমরা সেই ড্রেসটা প্রেজেন্ট করেছি। ওকে ওকে, সো প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি কি কি ধরনের প্রসেস ফলো করেন? যেটা আমি আপনার অফলাইনে একটু মানে কথা হচ্ছিল যে আপনি ডোমেস্টিক মার্কেট নিয়ে কাজ করতেছেন, লোকাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। সো আমরা জানবো যে লোকাল প্রোডাক্ট নিয়ে আপনি যখন কাজ করছেন, আপনার এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের পুরো স্টেপটা কি কি পার্সপেক্টিভগুলো থাকে এবং পুরো প্রসেসটা সোর্সিং থেকে শুরু করে ডেভেলপমেন্ট পর্যন্ত আপনি যদি এই প্রসেসটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন আমাদের স্টুডেন্টদের জন্য। আমি অ্যাকচুয়ালি শুরু থেকেই আমি আমার বাসায় কাপড় কিনে সেটাকে আমি কেটে কেটে নিজের মতো কিছু করার, তারপর আস্তে আস্তে দেখলাম যে না, মার্কেটে তো আসলে এটা দিয়ে হবে না, আমাকে একটু ডিফারেন্ট ওয়ে দিতে। তারপর আমি আসলে অনেক বেশি কোয়ান্টিটি দিয়েও তো আমি হবে না, যাতে ফ্যাশন চেঞ্জ হতে থাকে। তো আমি আমাদের দেশের বাইরে থেকে কোর্স করে কিছু
নিয়ে আসি, ক্লদিং নিয়ে আসি এবং পাশাপাশি গজ কাপড়ও নিয়ে আসি, এনে সেটাকে একটু কাস্টমাইজ করি আমার মতো। সেটার মধ্যে কিছু স্টোন অ্যাড করি, কিছু হ্যান্ড স্টিচ করি, করে সেটাকে কাস্টমাইজ করে আমি আমার ওন যে ব্র্যান্ডের লোগোটা সেটা অ্যাটাচ করে তারপরে আমি আমার ডিজাইনটাকে। ওকে, সো আপনি যে প্রোডাক্টগুলো বাইরে থেকে আনছেন কোন কোন দেশ থেকে নরমালি আপনি সোর্স করতেন ওই সময়? আমি ইনিশিয়ালি ইন্ডিয়া থেকে নিয়ে আসি এবং যে কাপড় সেটা চাই। আচ্ছা, তো আপনার লোকাল প্রোডাক্টের আপনার প্রোডাক্ট ক্যাটাগরি কি? আপনার ব্র্যান্ডে আপনি কোন কোন ধরনের প্রোডাক্টগুলোকে প্রমোট করেন? মেন্স ওয়্যার আর ওমেন্স ওয়্যার কি কি? ওমেন্স ওয়্যার কিডস, আচ্ছা। এবং সেগুলো সবই কি মানে লোকাল মার্কেট ভিত্তিক, যারা আমাদেরকে ফর এক্সাম্পল এটা কি আমাদের দেশীয় কালচারের সাথে যায় এরকম কোনো কিছু, অর সামথিং লাইক কোনো ইভেন্টফুল কোনো ড্রেসের জন্য, কোনো ইভেন্টের জন্য যে ধরনের ইভেন্টের জন্য যে স্পেসিফিক যে ধরনের ড্রেসগুলো করা হয় ওগুলো, নাকি ডেইলি রেগুলার বেসিসে আমরা যে ধরনের মহিলারা বা মেয়েরা বা বাচ্চারা যে ধরনের ড্রেসগুলো ওরা ওয়্যার করে যেগুলো পরে ওই টাইপের কিনা? আসলে আমি রেগুলার ওয়্যারটা বলছি না, পার্টি ওয়্যার, বেবিদের পার্টি ওয়্যার ড্রেসগুলো সেটা ঠিক আছে। আমাদের যে ওয়েস্টার্ন ওয়্যার, ওয়েস্টার্ন ওয়্যার যে ড্রেসগুলো সেটা আমি ঠিক আছে। বাট ব্যাপারটা এরকম না যে সালোয়ার কামিজ আর লন বা এরকম কোনো কিছু না, গাউন টাইপের। ওকে, হ্যাঁ, এগুলো কি হট কাটিউর বলে বা এরকম কোনো কিছু? হট কাটিউর বলে, আচ্ছা। ওকে, আচ্ছা, তার মানে আপনার সেগমেন্টেশনটা একটু এক্সপেন্সিভ সেগমেন্টেশন না, মানে জেনারেল মার্কেট প্রাইস থেকে একটু হাইট, একটু আপস্কেল। হোয়াই ইউ চুজ দ্য আপস্কেল প্রোডাক্ট, মানে কেন এটা এক্সপেন্সিভ লাইনে কেন গেলেন? অনেকটা এক্সপেন্সিভ তা না, আমি খুবই রিজনেবল রাখার মধ্যেই চেষ্টা করি, কারণ আমি যেহেতু এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি, এটার জন্য তো আমাকে একটু প্রাইসটা একটু রাখতেই হয়, যেটা আমি কোন ডিজাইন এখানে সাথে অ্যাটাচ করছি। তো আমার চেষ্টা করি আমি রিজনেবল রাখার জন্য, যেহেতু আমাকে একটা মিনিমাম প্রফিট মার্জিন রাখি এবং আমার ডিজাইনগুলো একটু ইউনিক। সো আমি যেহেতু নিজে ডিজাইন করছি সেটার জন্য, সো আর আমি রেগুলার ওয়ার্ক থেকে অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায়। আর সবাই একটু চুজ করে পার্টিতে অথবা বাইরে কোথাও গেলে একটু ডিফারেন্ট কিছু ওয়ার করার জন্য, সো এই জন্য আমি একটু ডিফারেন্ট চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, আপনার ডিজাইন প্রসেসটা কিরকম থাকে? ফর এক্সাম্পল, ডু ইউ স্কেচ অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ? স্কেচ করে কি সেটা আইডিয়াটা জেনারেশন করেন, তারপরে মুড বোর্ড তৈরি করেন, এরকম কি কোনো কিছু? অর হাউ ডু ইউ প্রসেস ইট? মুড বোর্ডটা আমি করি না, বাট আমার স্কেচ করি। হিসেবে আমার যে কিছু আমার কাস্টমার আছে তারা কাস্টমাইজ না, দে কাম উইথ দ্য স্পেসিফিক অর্ডারস, রাইট? আমাকে তার বেবির পার্ট মডেল করে, আচ্ছা, আমাকে এমনও বলে যে আমার সেম অ্যাজ মাদার ডটার ড্রেস করে দাও, আচ্ছা, পেয়ার্স, রাইট? তখন আমাকে সেটা কাস্টমাইজ করতে হয়। তাদের কিছু সিলেক্টেড কিছু ডিজাইন থাকে, আমাকে তখন স্কেচ করতে অ্যাটাচ করতে হয়, দেন তখন আমি ড্রেস নিয়ে এসে সেটা তাদের মতো করি। সো ইন্ডিয়া থেকে যখন আপনি ফেব্রিকগুলো আনছেন, সো এই ফেব্রিকগুলো আনার ক্ষেত্রে আপনার সিলেকশন প্রিন্সিপালগুলো কি কি থাকে, কি কি বিষয় বিবেচনা করে নিয়ে আসে? ফর এক্সাম্পল, রানিং কালারগুলো কি সেরকম চলতেছে এগুলো, বা ফেব্রিক টেক্সচার কিরকম, বা কোন টাইপের ফেব্রিক আনতেছে, এটা একটু বলেন। আমাদের অনেক সময় আমাদের সিজন ওয়েদার ডিপেন্ড করে, তারপর আমাদের এখন কোন অকেশন চলছে, আমাদের তো দেশে অনেক অকেশন থাকে, আপনার বৈশাখ থাকে, তো সেটার উপর ডিপেন্ড করে আমি সেই সিজনাল। সামারের ক্ষেত্রে কোন ধরনের ফেব্রিক আপনি প্রেফার করেন? সামারে তো আমি কটনটা নিয়ে আসার কারণ সময়টা তো কটনটাকে আমি প্রেফার করি। ওকে, আর নরমালি উইন্টারের ক্ষেত্রে? উইন্টারে আমরা যেমন ভেলভেটটাকে নিয়ে আসি কিছু, আর কটনের মধ্যে কিছু আছে এইগুলো নিয়ে আসি, যেহেতু আমার ওয়েস্টার্ন ওয়্যার, তখন আমি জিন্স, তারপর ফুল হাত, টি শার্টস, ওই ড্রেসগুলোকে আমি। তো যে ধরনের ফেব্রিক আপনি ইন্ডিয়া থেকে আনতেছেন, ইন্ডিয়া ছাড়া কি অন্য কোনো দেশ থেকে আনতেছেন নাকি শুধু ইন্ডিয়া থেকে আনতেছেন? ইন্ডিয়া, চায়না থেকে আনতেছেন। তো এই চায়না, আমি জানি যে চায়না থেকে যে ফেব্রিকগুলো আমরা পাচ্ছি, নর্মালি ফেব্রিকগুলো বাংলাদেশে অত সহজে অ্যাভেলেবল না। বাট হোয়াট অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ফেব্রিক? ওই একই টাইপের ফেব্রিক কি বাংলাদেশে মানে প্রডিউস হয় কিনা, বা বেশি এক্সপেন্সিভ কিনা? হয়, আমার জানা আছে। তবে আমার অনলাইনে অর্ডার করে দিই,
শিপমেন্ট করে দেয়। ওকে, সো ইটস ইজি টু গেট না, তো সাপ্লাই চেইন খুব ইজি আপনার জন্য, ইজি হয়ে যাচ্ছে। ওকে ওকে, সো আপনার এই ফেব্রিকগুলো যখন আসতেছে বাংলাদেশে আসার পরে ফেব্রিক কি কোনো ধরনের চেকিং করতে হয় আপনাদের? আপনি কোনো চেক থ্রু প্রসেসের মধ্যে দিয়ে যান কিনা, বা নাকি ফেব্রিকগুলো যেভাবে আসতেছে জাস্ট আপনি কাটিং করে যান? আপনার তো তাহলে কাটিং টিম আছে, ইউ হ্যাভ এ কাটিং ম্যান যে কাটিং স্যাম্পল কাটতেছে, বা কাটিং ম্যানেজার আছে। তো এই প্রসেসটা কি, ফেব্রিকটা আসার পরে ওরা কি করতেছে টিমে? আমাকে একজন করে নিয়ে আসি, তারপর যেটা চেক করা হয়, চেক করা হয় আমার ম্যানেজার আছে, আমার ট্রেনার আছে, আমি যেভাবে বলে দিই ডিজাইনটা, ওরা সেভাবেই কাজ করে। সো ইন টোটাল তাহলে আপনার এই ব্র্যান্ডটাতে কতজন লোক কাজ করতেছে আপনার টিমে? 10 থেকে 12 জন। আচ্ছা, তার মধ্যে সেগ্রিগেশন যদি করতে বলি, ফর এক্সাম্পল কাটিং এ কতজন, সুইং এ কতজন, এরকম করে কতজন আছে তাহলে? আমার সুইং এ 4 জন আছে, কাটিং এ 2 জন আছে, তারপর ম্যানেজার আছে, এবং আমার ডেলিভারি ম্যান আছে, যারা আমার ফেসবুক ডেলিভারি করে। আচ্ছা, ওকে। সো আপনি অনলাইনে তাহলে অনলাইনে আপনি ফেব্রিকটা অর্ডার দিচ্ছেন, ফেব্রিকগুলো আসতেছে, দেন ইউ ক্যান হ্যাভ এ চেক এন্ড দেন ইউ গো ফর দ্য কাটিং। ওকে ওকে, সো তারপর আপনার যেহেতু আপনার স্কেচ আছে, ওইটার উপর ভিত্তি করে আপনি ডিজাইন ডেভেলপ করার মাধ্যমে আপনি আলটিমেটলি সুইংয়ে চলে যাচ্ছেন। কাস্টমাইজ যদি থাকে কাস্টমাইজ, অথবা আপনি র্যান্ডমলি করতেছেন কিছু কোয়ান্টিটি। ওকে ওকে, আর এই যে পুরো প্রসেসটাতে আপনার সবচেয়ে স্ট্রাগল পয়েন্ট কোনটা থাকে? ফর এক্সাম্পল কোনটাতে বেশি সময় যায়, অথবা আমি বলবো মানে কোন পয়েন্টটাতে আপনার মনে হয় যে এখানে আমার আরো বেশি এফোর্ট দেওয়া উচিত, বা স্ট্রাগলিং পয়েন্টটা কোন জায়গায়? সেটা কি ফেব্রিক সাপ্লায়ার বের করা, নাকি বাংলাদেশে আপনার টিম ম্যানেজ করা? কোনটা বেশি টাফ মনে হয়, নাকি দুটাই একদম স্মুথ? দুটাই স্মুথ, বাট আমার সাথে যেটা প্রবলেম হয় হলো, আমি সাপোজ একটা ফেব্রিক নিয়ে আসছি, অর্ডার আসছে, বাট সবসময় তো সেম ফেব্রিকে অনেক বেশি অর্ডার আসে, কাস্টমার ডিমান্ড। সো সামটাইমস এটাতে প্রবলেম হয়ে যায়, ফেব্রিক স্পেয়ার থেকে যায়, আবার কিছু কিছু আবার বেশি লাগে, তখন আমি দিতে পারি না। এটা ডিফারেন্স। হ্যাঁ। সো এই ক্ষেত্রে ফেব্রিকের লোকাল মার্কেটে বা ডোমেস্টিক ফিল্ডে কাজ করার জন্য ফেব্রিকের ফোরকাস্টিং করা কি সম্ভব কোনোভাবে? যারা লোকাল মার্কেটের জন্য কাজ করতেছে, করা সম্ভব? অবশ্যই করা যায়। তারা তো চাইলে, আমাদের বাংলাদেশে তো সবকিছু অ্যাভেলেবল, চাইলেই করতে পারে। হয়তো আমার জন্য এটা ইজি মনে হয়েছে, আমাদের দেশে তো সবই পাওয়া যায়। তো স্পেয়ার যে ফেব্রিকটা থাকে পরবর্তীতে, ওইটা পরবর্তীতে আর কি কাজে লাগে তাহলে তখন? ওটা যদি কোনো অর্ডারে ধরেন কোনো কাজে না লাগলো, আমি করে দিই। আচ্ছা, একটা থেকে যায়, ওটার কি কোনো রিসাইকেলিং এর কোনো প্রসেস আছে, আর ইউ অন্য ডিজাইন? আচ্ছা আচ্ছা, ওকে। তো আপনার এই পুরো প্রসেসটাতে কোন জিনিসটাকে আপনি বেশি এমফেসাইজ দেন? ডিজাইন প্রসেস, সুইং প্রসেস, আর কোয়ালিটি ইস্যুস, আর প্রাইজিং ইস্যুস, আর কাস্টমার টেস্ট? কোনটাকে আপনি বেশি আসলে, আমি যদি বলি র্যাঙ্কিং করতে হয় আর কি, তাহলে সেটা আসলে 1-2 করলে কোনটা আসলে সবার আগে আসে এবং কোনটা সবার পরে আসে? আমার মতে কাস্টমার স্যাটিসফ্যাকশন। তাকে তো স্যাটিসফাই করতে হবে ডিজাইন দিয়ে, আমার ডিজাইন দিয়ে, এবং তারও তো ডিজাইন দেয়, তো তার ডিজাইনটা আমি চেষ্টা করি তার মনের মতো করে দেওয়ার। যখন সে সেটা পেয়ে হ্যাপি হয়, আমাকে একটা রিভিউ দেয়, তখন আমি মনে করি যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো এন্ড আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশনের কোনো রিভিউ, হোয়াট ইজ দ্য বেস্ট রিভিউ ইউ গট ফ্রম ইউর কাস্টমার? ম্যাক্সিমাম সময় ইনপুট কালেকশনস। তো কাস্টমার রিভিউর ক্ষেত্রে আপনার বেস্ট এক্সপ্রেশন কোনটা, অর হোয়াট ইজ দ্য বেস্ট কাস্টমার রিভিউ ইউ গট? বেস্ট কালেকশনস। বেস্ট কালেকশনস ম্যাক্সিমাম সময় এটাই বলা হয়, ফোন করে বলে। ওকে। আচ্ছা, আমরা একটু ফাইন্যান্সিয়াল পার্টটা জানতে চাই যে আপনার হাউ ইজ দ্য প্রফিট, লাইক আপনি আপনার এক্সপেন্স কীরকম? আপনার এক্স্যাক্ট অ্যামাউন্ট বলতে হবে না, আপনি জাস্ট শুধু আপনার টোটাল এক্সপেন্স বলবেন। ফর এক্সাম্পল, আপনার যতগুলো এমপ্লয়ি আছে এদেরকে বেতন দিয়ে, আপনার শোরুম ভাড়া দিয়ে একটা অ্যামাউন্ট আপনি বলতে পারেন, টেন্টেটিভ, এক্স্যাক্ট বলতে হবে না, আপনি টেন্টেটিভ একটা অ্যামাউন্ট বলতে পারেন। তারপরে আপনার সেল কীরকম হয়, কোন টাইমে সবচেয়ে বেশি সেল হয়, কোন টাইমে সেল একটু কম থাকে, এগুলো যদি একটু শেয়ার করেন। যারা এন্টারপ্রেনার হতে চায় পরবর্তীতে, অথবা যারা নিজের ব্র্যান্ড ডেভেলপ করতে চায়, ওদের জন্য হয়তো একটু সুবিধা হবে।
শুরুর দিকে আমার তো ছোটখাটো ছিল, স্টার্ট করেছি তখন খুবই অল্প অ্যামাউন্ট নিয়ে স্টার্ট করেছি। আর যেহেতু এখন আমার স্টাফ বেড়ে গেছে, আমার খরচ পার মান্থ আমার খরচ যার 9 লাখ সবার সহ বেতন সহ আপনার 10-12 জন যারা এমপ্লয়ি আছে সবার সহ 2 লাখ। এটা শুধু এমপ্লয়ি পারপাস। আচ্ছা, এরপরে তো আদার্স মেইনটেনেন্স আছে, ভাড়া আছে, ওগুলোতে কত আসতেছে, কত লাগতেছে? সব সহ আপনার শোরুম ভাড়া সহ? ওকে, ইলেকট্রিসিটি বিল এগুলো সব সহ না, ইনক্লুডিং 2 লাখ। ওকে, and so can you tell me please, like what was the highest income you got amount? আমার এর মধ্যে সেল হয়েছে 10 লাখ টাকা। সো 10 লাখ টাকা থেকে আপনি 2 লাখ টাকা বাদ দিলে মোটামুটি 8 লাখ টাকা আপনি ঘরে নিয়ে যেতে পারছেন। ওকে, গ্রেট। সো এই দুইটা ঈদে আপনার সবচেয়ে বেশি সেল হচ্ছে। And what about the other festivals, for example, হয়তো পূজা আসতেছে বা হয়তো বৈশাখ আসতেছে, হ্যাঁ, ওগুলোতে কিরকম সেল হয়? ওগুলো তো ভালো হয়, বাট সবচেয়ে বেশি হিট করে আমার ঈদে। আচ্ছা, সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কখন হয়? সবচেয়ে লোয়েস্ট ইনকাম কত আপনার? সবথেকে লোয়েস্ট 50,000. So that was the lost time. এটা কতদিনের জন্য হয় নরমালি, বা এক মাসের জন্য বলা যায় না, ডিপেন্ডস। 15 দিনও হতে পারে, হ্যাঁ হ্যাঁ, এক মাসও হতে পারে। ওকে, সো আপনার এই যে রিভিউটা আপনার কাস্টমার থেকে যে আপনি রিভিউটা পাচ্ছেন, এই রিভিউ থেকে আপনি কি কোনো ধরনের ডাটা কালেকশন করে কি নতুন কোনো ডিজাইন কনসেপ্টে কাজে লাগানোর কোনো উপায় আছে, বা এইভাবে কি কোনো কিছু করা যায় আসলে? যেমন ধরেন কাস্টমাররা যদি কোনো রিভিউ দেয়, কিছু কাস্টমার আছে আপনাকে হয়তো একটা ফ্ল্যাট রিভিউ দিবে যে হ্যাঁ আপনার গুডসগুলো ভালো, কোয়ালিটি ভালো। আবার কিছু কাস্টমার আছে যারা হয়তো ইন ডিটেলস আপনাকে হয়তো কোনো একটা ডিজাইন কনসেপ্টই হয়তো বলে দিবে। সো ডু ইউ টেক দ্যাট আইডিয়া ফর ইয়োর সেলফ? ওকে ওকে, ইন ফিউচার যাতে ওটা পরবর্তীতে কাজে লাগানো যায়। ওকে ওকে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। একটা কাট করি আমরা। সো আপনার ব্র্যান্ডে আপনি তাহলে কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন? আপনি একটু আগে বলছেন যে আপনি মেয়েদের ড্রেস এবং বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করতেছেন। তো বাচ্চাদের আসলে এজ রেঞ্জটা কি? কত বছর থেকে বাচ্চাদের, ছেলে বা মেয়ে বোধ কাজ করতেছেন? এবং মহিলাদের ক্ষেত্রে কোন এজ, অর অল এজ, অথবা আপনি কোন কোন ক্যাটাগরিতে মহিলাদের নিয়ে কাজ করতেছেন, মানে মেয়েদের নিয়ে কাজ করতেছেন, কোন কোন ড্রেস নিয়ে কাজ করতেছেন? আমি বেবিদের ড্রেস অ্যাকচুয়ালি 2 ইয়ার্স থেকে 12 ইয়ার্স, যেহেতু ওদের পার্টি ওয়্যার থেকে এই বয়সটাতে পার্টি ওয়্যার বেশি সেলিব্রেশন করা হয়। সেটা ছেলে মেয়ে বোধ? নো, অনলি গার্লস। অনলি গার্লস। ও, মেয়েদের, বাচ্চাদের ক্ষেত্রেও গার্লস। ওকে ওকে। সো এই জন্য আমি 2 থেকে 12 বছর পর্যন্ত এজের বাচ্চাদের নিয়ে কাজ করছি, এবং তাদের পার্টি থাকে, পার্টি ওয়াইজ থাকে, কালার থাকে, আর আপনি ফটো দেখায়, সেটা দিয়ে সেই কালারের উপর ডিজাইন করে আমি নিজের দেন তারা আমাকে বলে যে আপনি এটা করে দাও, আমি তারপর সেটা করে দিই। এবং বড়দের ক্ষেত্রে হয় যেটা ওয়েস্টার্ন ওয়্যারগুলো করি, সেটার সাথে আমি যেহেতু ইম্পোর্ট করে নিয়ে এসে যেটা কাস্টমাইজ করে দেন আমি সেটাকে সেল করি আমার ওন ডিজাইন দিয়ে। আর পার্টি ওয়্যারগুলো করি, গাউন, লং গাউন, যেটা বেবি গাউন, এই টাইপের ড্রেসগুলো ক্যারি করি। এটা টিনেজার্স থেকে মধ্যবয়সী সবাই ওয়ের করে। আচ্ছা ওকে। এই ড্রেসগুলোর রেঞ্জ, প্রাইস রেঞ্জ কিরকম প্রাইজের দিতেন? প্রাইস রেঞ্জ আমি চেষ্টা করি খুবই রিজনেবল রাখার। বাচ্চাদের যে ড্রেসগুলো হয় সেগুলো আমার 1000 থেকে স্টার্ট, সেটা ম্যাক্সিমাম 3-4-5,000 এর মধ্যে চলে যায়, নট বিয়ন্ড 5,000। হ্যাঁ, এবং ওয়েস্টার্ন ওয়্যারগুলো সেম আমি বড়দের জন্য যেটা করি, টিনেজার্সদের জন্য যেটা করা হয় সেটাও 1,000-1,200 টাকা থেকে স্টার্ট করে 2,000-2,500 টাকার মধ্যে হয়ে যায়। চেষ্টা করি এই রেঞ্জের মধ্যে রাখার। পার্টি গাউনগুলো 1,500 টাকা থেকে 4,000 টাকার মধ্যে আমি চেষ্টা করি রাখার। So I mean, at least the middle class can touch. Okay, that's great. So এই ড্রেসগুলো নিয়ে আপনি যখন কাজ করতেছেন, সো আপনি যখন কাস্টমাইজ কাজ করেন, তখন কি আপনার অ্যাভেলেবল ফেব্রিক তাদেরকে সাজেস্ট করেন, অর ইউ হ্যাভ ক্যাটালগস
you can show them the catalogs. Maybe the fabric is not in your hand, অথবা আপনার স্টোরে নাই বা স্টকে নাই, you have to import. So এই ক্ষেত্রে আপনি এই পুরো এই প্রসেসটাতে আপনার কতদিন সময় লাগে ডেভেলপমেন্টে? যদি আপনার ফেব্রিক রেডি থাকে তাহলে আপনার সময় কম লাগতেছে, ইউ ক্যান ইমিডিয়েটলি আপনার স্কেচ ডেভেলপমেন্ট করার পরে আপনি হয়তো কাটিংয়ে চলে যেতে পারবেন। যদি ফেব্রিক স্টকে না থাকে তাহলে এই দুইটার ক্ষেত্রে আপনার টাইমিং ডিফারেন্সটা কতখানি থাকে? আমার যে ফেব্রিকগুলো অ্যাভেলেবল থাকে আমি সেটাই সাজেস্ট করি। ওকে। এবং আমার যে ফেব্রিকগুলো থাকে সেই ড্রেসগুলোই আমি আমার শোরুমে করে রাখি। এবং সেটা যদি তারা চুজ করে নেয় শোরুম থেকে, তারা যদি কাস্টমাইজ করে সাইজ কাস্টমাইজ করতে যায়, সেক্ষেত্রে আমি যেটা করি 1 weeks to 10 days টাইম নিই, তারপরে এটা আমি মেক করি। ওকে, সো 1 থেকে 10 দিনের মধ্যে আপনি ফাইনাল একটা ডেলিভারি মানে করতে পারেন। ওকে, সেক্ষেত্রে ট্রায়ালের কোনো ব্যাপার থাকে কি? ট্রায়াল, হ্যাঁ, ট্রায়াল থাকে, ব্যাপার থাকে। সো দ্য কাস্টমার ক্যান কাম অ্যান্ড হ্যাভ দ্য ট্রায়াল। ওকে ওকে। সো আপনার ব্র্যান্ডেড, হাউ ইউ ডেভেলপ দ্য ব্র্যান্ড আইডেন্টিটি? হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট ফ্রম দ্য আদার ব্র্যান্ডস যারা এই এরিয়াতে বা এই জোনটাতে একই প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতেছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স পয়েন্ট? আমি বলবো আমারটা ডিফারেন্ট এই জন্য, কারণ অনেক তো ব্র্যান্ড আছে, বড় বড় অনেক ব্র্যান্ড আছে। আমারটা এই জন্য সবাই আমার কাছে আসে বা আমার কাছে করে, কারণ আমি চেষ্টা করি অনেক গর্জিয়াস ড্রেস খুব রিজনেবল রাখার, প্রাইসটা খুব কম রাখার, এবং সেটা অবশ্যই কমফোর্টেবল কিনা সেটা আমি চেষ্টা করি কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে করে দেওয়ার। আর যে কারণে আমার সবাই আমাকে আমার ড্রেসগুলো পছন্দ করে বা আমার ব্র্যান্ডটা। So the price is the main difference point with the other brands that যারা এই জোনটা নিয়ে কাজ করতেছে, এই ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে। আচ্ছা, আপনি যে প্রাইসটা কম রাখতেছেন বাট আপনার প্রফিটও হাই, সো ওয়াই ইউ আর কম্প্রোমাইজিং? কোন পয়েন্টটা আপনি আসলে কম্প্রোমাইজ করতেছেন? কম্প্রোমাইজ ইন দ্য সেন্স, আপনি কি লাভ কম করতেছেন এই কারণে আপনি প্রাইস কম রাখতে পারতেছেন, নাকি আপনার প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী আপনার প্রাইসটা ঠিকই আছে and the customer can willingly to pay the price? So কোনটা আসলে? না, অ্যাকচুয়ালি আমি তো চাচ্ছি আমার ড্রেসটাকে সবাই যেন ওয়েট করতে পারে খুবই কম রিজনেবল প্রাইসের মধ্যে, কারণ প্রাইসটা হাই হলে তো সবাই এফোর্ড করতে পারবে না। আর আমি আমার যেহেতু ডিজাইনটাকে সবার কাছে দিতে চাচ্ছি, যে কারণে প্রাইস রেঞ্জটা খুবই কম রাখতেছেন। তো সেক্ষেত্রে কি আপনি আপনার প্রতিষ্ঠানের প্রফিটটাকে একটু কম্প্রোমাইজ করতেছেন? ব্যাপারটা কিরকম? একটু কম করতেছেন, কারণ আমার তো সবার কাছে সেল বেশি, প্রফিট কম, যাতে আপনার কোয়ান্টিটিটা ভালো থাকে এবং রেগুলার যেন একটা কোয়ান্টিটি বের হয়ে যায় মার্কেটে। ওকে ওকে। সো তাহলে আমরা যেটা জানলাম যে আপনার ব্র্যান্ডের আইডেন্টিটিতে আপনি যেটা বলতেছেন যে ইউ আর কিপিং দ্য প্রাইস লো দ্যাট দ্য মেজরিটি পিপল ক্যান কাম অ্যান্ড বাই দ্য গুডস, ব্যাপারটা এরকম। ওকে, দ্যাটস গ্রেট। সো আমাদের স্টুডেন্টদের জন্য বা যারা আপকামিং যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে এদের জন্য আপনি 4-5টা বা 2-3টা স্কিল বলেন যেগুলো তাদেরকে ফর ফিউচার ডেভেলপমেন্টের জন্য ওদেরকে হেল্প করবে, এরকম কয়েকটা স্কিল বলেন। আমার বিজনেসের ক্ষেত্রে আমার সাথে যেটা হয়েছে সেটা আপনাকে শেয়ার করছি। আমার সাথে হয়েছে, আমার যে গ্রুপ ছিল, টিম ছিল, আর আমাকে অনেক সাপোর্ট করেছে শুরু থেকে। সাপোর্ট ছাড়া আমি একটু এটা গ্রো আপ করতে পারি। সো টিম বিল্ডিং, টিম ম্যানেজমেন্ট একটা বড় স্কিল। তারপরে বলবো আমি যে ইম্পোর্ট করে যে ফেব্রিকেশনটা দিয়ে আসছি, সেটার জন্য আমাকে ইম্পোর্টের সোর্সিং এর জন্য আপনাকে একটা ভালো সময় দিতে হচ্ছে। সোর্সিং ইটসেলফ এটা একটা ভালো স্কিল, টু নো দ্য সোর্সিং পয়েন্ট, এটা ডোমেস্টিক মার্কেটের জন্য হোক বা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য হোক, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে হোক। ওকে, আর 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 কি স্কিল? যেটা হয়েছে আমার ওকে, তারপর আমি মার্কেট আমাকে সার্চ করতে হয়। এভরিডে আমি যখন শপিংয়ে যাচ্ছি বা আমি আমার নিজের ক্লদিংয়ের জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যাচ্ছি, আমি নিউজ কেনার জন্য যাচ্ছি, তখন আমি সার্চ করছি এবং মার্কেট ভ্যালু, মার্কেট প্রাইস আপ হচ্ছে, কখনো ডাউন হচ্ছে এবং কোন ফ্যাশন চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আমি অ্যানালাইজ করছি। সেটা আমাকে খুব কাজে লাগায়।
ওই অ্যানালাইজেশনের মাধ্যমে আমি আমার ড্রেস বলে ডিজাইন বলে সেটা ইজিলি। মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি কি অফলাইন মার্কেট অ্যানালাইসিসটা করেন নাকি অনলাইনেও করেন? অনেক সময় ফর এক্সাম্পল আমরা হয়তো গুগল করছি অর উই আর আস্কিং ফর এনি কাইন্ড অফ হেল্প ফ্রম এআই, বা আমরা চ্যাট জিপিটিকে হয়তো জিজ্ঞেস করতেছি যে এখন ট্রেন্ড কি, বা আমরা যে কালারটা নিয়ে কাজ করতেছি। ফর এক্সাম্পল এখন 2025, তো 2025-এ বসে আমি 2027-এ আমি কী ধরনের কালার নিয়ে কাজ করব, কী ধরনের ফেব্রিক নিয়ে কাজ করব, এবং কোন ধরনের ফেব্রিকগুলো জেন্টসের জন্য, লেডিস ওয়্যারের জন্য অথবা চিলড্রেন ওয়্যারের জন্য কাজে লাগবে। এগুলো তো মোটামুটি আমাদের এই মার্কেট অ্যানালাইসিসের মধ্যে তো চলে আসে না? চলে আসে। ওকে ওকে। সো হোয়াট ইউ লাইক, আপনার পরামর্শ কি? ফর এক্সাম্পল আপনার নেক্সট, আপনি এই ডোমেস্টিক ফিল্ডে কতদিন ধরে কাজ করতেছেন? আপনার ব্র্যান্ডে 1.5 বছরের মতো, খুব বেশি দিন না, বাট 1.5 বছরের মধ্যে ইউ অলরেডি টাচ 10 lakhs per month, দ্যাটস ভেরি ইমপ্রেসিভ। আপনার চ্যালেঞ্জের জায়গাটা কোথায়? আপনি কি চেঞ্জ করতে চান, অর এনি কাইন্ড অফ সাজেশন, বা আপনার মনে হয় যে আপনার কাজ করতে গেলে আপনার কোন পয়েন্টে আপনি স্ট্রাগল ফিল করেন? এই মুহূর্তে আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো আমি আমার আরেকটু অ্যানালাইজ করতে চাচ্ছি আমার ব্র্যান্ডটাকে নিয়ে, এবং আমি একটু সময় নিচ্ছি। দেন আমি এখন ফিউচারে প্ল্যান আছে, ফিউচারে হয়তো আমি আরো আমার ব্রাঞ্চেস বাড়াবো, এবং প্রথমে আমার যে এরিয়াটা আছে সেখানে কাজ করবো, তারপরে আমি আরেকটু এবং ঢাকার বাইরে ব্রাঞ্চেস গুলো আমি বাড়াবো। কারণ এই মুহূর্তে পারছি না, কারণ আমার আরেকটু মনে হচ্ছে যে আমাকে আরেকটু হবে বা আরেকটু সময় দিতে হবে, অ্যানালাইজ করা উচিত। আপনার পার্সোনাল ব্র্যান্ডের, আপনার ব্র্যান্ডের জন্য কাস্টমার কোয়ান্টিটি কিরকম? লাইক হাউ মেনি কাস্টমার্স আর ফ্রিকোয়েন্টলি বাইং ফ্রম ইউ? আমার পার মান্থ যদি বলি, আমার তো মিনিমাম, যেহেতু আমি অনলাইন ছিলাম, একটা ফিজিক্যাল স্টোর দিয়েছি, প্রথম দিকের থেকে এখন আমার যেটা হয় মিনিমাম 30-40 কাস্টমার্স আমার রেগুলার হয়ে গেছে, আর আবার সবসময় আমার কাছ থেকে শপিং করছে, এবং তার যে ডিজাইন লাগছে যেগুলো প্রফেশনালি আমার কাছে পেক করে দিচ্ছে। সো আমি ট্রাই করি তাদেরকে তাদের চয়েস ওয়াইজ করে দিতে। আচ্ছা, আমরা আপনার লোয়েস্ট ইনকাম জানলাম, আবার হাইয়েস্ট ইনকাম জানলাম। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ পয়েন্ট? অ্যাভারেজ কত থাকে ঈদ ছাড়া? 2 to 3 লাখ। সো অ্যাটলিস্ট আপনার অফিস খরচটা উঠে যায়, লাইক আপনার শোরুমের খরচ, প্রফিটও থাকে, বিভিন্ন একটা প্রফিট থাকে। দ্যাটস গ্রেট। আপনার কোনো নতুন কোনো প্রজেক্ট আছে কিনা আদার দ্যান এক্সপেন্ডিং ইউর ব্রাঞ্চেস? শুধু ব্রাঞ্চ ছাড়া আর কোনো প্রোডাক্ট ক্যাটাগরি, নতুন কোনো প্রোডাক্ট ক্যাটাগরি লঞ্চ করতে চান কিনা? আপনি যখন এখন হট কাউটিউর নিয়ে বা পার্টি ওয়্যার নিয়ে কাজ করতেছেন, এটার বাইরে আর অন্য কোনো কিছু টাচ করতে চান কিনা? আমার রিসেন্টলি মাথায় আরেকটা প্ল্যান হচ্ছে, যেটা হলো আমাদের দেশে জামদানি। তো এটা আমার প্ল্যান হচ্ছে যে আমি জামদানিটাকে নিয়ে ফ্যাক্টরি থেকে নিয়ে এসে কাস্টমাইজ করতে পারি, আমার তো আমার প্ল্যান আছে নেক্সট আমি জামদানি নিয়ে কাজ করবো, কারণ এটার জামদানিটা খুব ভাইরাল আছে, সবাই খুব পছন্দ করছে, এবং আমি নিজেও জামদানি। সো আমি নেক্সট আমার ইচ্ছা আছে জামদানিটাকে নিয়ে একটু কাজ করা, কাস্টমাইজ করে, যদি পসিবল হয় আমাদের যে ফ্যাকাল্টি আছে আমাদের ইউনিভার্সিটির তাদেরও হেল্প নিব, কারণ আমি আমাদের যখন আমি স্টাডি করছিলাম তারা আমাদের জামদানির ফ্যাক্টরি ভিজিট করিয়েছিল, এবং সেটা আমার জন্য অনেক ইন্সপায়ারেশন হয়েছে, এবং অনেক মনে হয়েছে যে না আমি অনেক কিছু শিখেছি। সো আমার ইচ্ছা আছে নেক্সট আমি জামদানি নিয়ে কাজ করবো, তো দেখি কি করা যায় নেক্সট প্ল্যানিংটা। ওকে, ঠিক আছে স্যার, কাটতে নেই। So, what do you recommendation for our current student and also for our future student? যারা ডিজাইনিং এর বিভিন্ন সেক্টর নিয়ে পড়াশোনা করতে চায়, বিভিন্ন ক্যাটাগরি নিয়ে পড়াশোনা করতে চায়। আপনি অলরেডি একটা নিয়ে আপনি পড়াশোনা করছেন, এবং অলরেডি একটা নিয়ে আপনি পড়াশোনা করে অলরেডি ইউ আর ডান। সো আপনি আপনার মতো করে একটা রিকমেন্ডেশন দেন যে হাউ এনআইডি ক্যান হেল্প দেম। অবশ্যই আমি যেহেতু এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এবং অলরেডি আমি আরেকটা সেক্টরে করছি, গ্রাফিক্স থেকে স্টাডি করছি,
তো আমি যেটা বলবো যারা আপকামিং স্টুডেন্ট বা যারা ফ্যাশন নিয়ে কাজ করতে যাচ্ছে বা শিখতে যাচ্ছে, স্টাইল করতে যাচ্ছে, তো তাদেরকে আমি অবশ্যই বলবো এটাতে জয়েন করার জন্য। কারণ এখানে শুধুমাত্র তারা একটা ফ্যাশন নিয়ে এসে যে ফ্যাশন নিয়ে বসে থাকবে তারা অ্যাকচুয়ালি অনেক কিছু শিখতে পারবে, যেটা আমি পেয়েছি, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স পেয়েছি। তো আমি বলবো সবাই এখানে যেন আসে, এসে তার এক্সপিরিয়েন্স করে। এখানে শুধুমাত্র ফ্যাশন নিয়ে নয়, এখানে আমাদের অনেক কিছু সেকশন আছে। ফ্যাশন আছে, আমাদের মেকআপ আছে, আমাদের গ্রাফিক্স ডিজাইন আছে, তো অনেকগুলো আমাদের এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট আছে, অনেক কিছু শিখতে পারবে, যেটা আমিও করছি এখান থেকে। তো আমি বলবো যারা আপকামিং স্টুডেন্ট আছে বা যারা ফ্যাশনের কাজ করতে চাচ্ছে, তারা অবশ্যই আসো, জয়েন করো এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবা। তো আজকে আমরা একজন স্টুডেন্টের গল্প শুনলাম, যিনি এনআইডি থেকে সফলভাবে তিনি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরে হাউ শি ডেভেলপ হার ওন ব্র্যান্ড এবং তার একটা অন্টারপ্রেনারশিপের জার্নিটা আমরা জানলাম। সে কিভাবে তার প্রোডাক্টটা ডেভেলপ করতেছে, কোন ক্যাটাগরিতে সে কাজ করতেছে, যেমন সে ওমেন্স ওয়্যার নিয়ে কাজ করতেছে, চিলড্রেন ওয়্যার নিয়ে কাজ করতেছে এবং স্পেসিফিকলি সে পার্টি ওয়্যার নিয়ে কাজ করতেছে, সে কাস্টমাইজ গুডসগুলো নিয়ে কাজ করতেছে। সো আমরা তার জার্নি থেকে আসলে কি জানলাম? তার জার্নি থেকে জানলাম যে সে তার স্ট্রাগলিংয়ের পয়েন্টগুলো কি, সে কোন কোন জায়গায় তাকে আরও বেশি স্কিল ডেভেলপ করতে হবে, কোন কোন জায়গাতে সে তার প্রাইস হাইকের ব্যাপারটা আমরা জানলাম, কোন কোন পয়েন্টে আসলে আমরা টাচ করলে একজন সফল উদ্যোক্তা হিসাবে হয়তো আমরা একটি ক্লোথিং ব্র্যান্ডের দিকে আগাইতে পারবো, যেটা আমরা একটু আগে জানলাম যে তার মাত্র 1.5 বছরের একটা ক্লোথিং ব্র্যান্ডের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, বাট ইন ফিউচারে সে আরও এটাকে এক্সপ্যান্ড করতে চায়, সে আরও ব্র্যান্ড, আরও তার ফিজিক্যাল স্টোর সে ডেভেলপ করতে চায়। শি স্টার্টেড উইথ অনলাইন বিজনেস, নাও শি হ্যাজ এ অফলাইন বিজনেস। সো এই ধরনের যে জার্নিটা, এই ধরনের জার্নিগুলো কিন্তু সবসময় আমাদের জন্য খুব ইন্সপায়ারিং। আমরা আসলে জানি যে আমাদের হয়তো কল্পনায় আমরা জানি যে আমাদেরকে কী করতে হবে, কিন্তু আমরা যখন একটা ইন্ডাস্ট্রিতে যে ফিজিক্যালি কাজ করতেছে তার এক্সপিরিয়েন্সটা যখন আমরা স্টুডেন্ট আমরা জানবো এবং ওখান থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাবো সেগুলো পরবর্তীতে কিন্তু আমাদের প্ল্যানিংয়ে, ক্যারিয়ার প্ল্যানিংয়ে কিন্তু আমাদেরকে হেল্প করবে। স্পেশালি যারা এফডিটিতে কাজ করতেছেন এবং যারা অন্টারপ্রেনারশিপের জার্নিটা শুরু করতে চান, যারা ফুল নিজের একটি ব্র্যান্ড লেভেল দাঁড় করাতে চান, তাদের জন্য আই থিঙ্ক আজকের এই এপিসোডটা অনেক বেশি হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।